আগের ক্লাসে আমরা সম্পদের সংজ্ঞা, সম্পদের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং আকরিক লোহার বণ্টন সম্পর্কে জেনেছিলাম। যদি কেউ আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আগের ক্লাসটা একবার দেখে নিও। আর আজ আমরা কয়লা সম্পর্কে জানবো। হ্যাঁ, আমাদের আমরা জানি কয়লা কি? কয়লা হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। এরকম কি আছে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এদের মধ্যে কয়লা হচ্ছে কঠিন জীবাশ্ম জ্বালানি। এই কয়লা পড়ার আগে কয়লার উৎপত্তিটা একটু জেনে নেব। কয়লা হচ্ছে আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে আমাদের যে জিওলজিক্যাল টাইম স্কেলে মানে ভূতাত্ত্বিক সময় সারণী অনুসারে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বিভিন্ন যুগ এবং উপযুগে ভাগ করা হয়েছিল। তাদের মধ্যে একটি যুগ হলো কার্বনিফেরাস যুগ এবং পার্মিয়ান যুগে কি হয়েছিল, উষ্ণ আর্দ্র যে জলবায়ু ছিল সেই সময়, তখন যত উদ্ভিদ ছিল সেই সমস্ত উদ্ভিদ ভূ আন্দোলনের ফলে বা অন্য কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে উপরের পলিস্তরের চাপে এবং ভূ অভ্যন্তরভাগের তাপের প্রভাবে সেই সমস্ত উদ্ভিদ রাশি কি হয়েছে, উদ্ভিদ গাছপালা সমস্ত কিছুই মাটির নিচে চাপা পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে উপরের স্তরের চাপে এবং ভূ অভ্যন্তরীণ তাপে প্রস্তরীভূত বা অঙ্গীভূত হয়ে কয়লায় পরিণত হয়েছে। তাই এই কয়লার পরিমাণ কিন্তু নির্দিষ্ট এবং এই জন্য কয়লাকে আমরা অপুনর্ভব সম্পদ বলে থাকি। এবং এই কয়লার মধ্যে আমরা পড়ব বিভিন্ন অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট ইত্যাদি বিভিন্ন ধরনের কয়লা আছে। তাদের মধ্যে এই লিগনাইট বা টারশিয়ারি যুগের কয়লাটি হলো সবথেকে নবীন যুগের কয়লা। আজ থেকে প্রায় 6 থেকে 7 কোটি বছর আগে এই টারশিয়ারি যুগের কয়লা বা লিগনাইট কয়লা সৃষ্টি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কয়লার উৎপত্তি হয়েছে মানে প্রায় 30 কোটি বছর আগে এই কার্বনিফেরাস যুগে। আমরা মানে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যত বিদ্যুতের আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে পৃথিবীর মানে মোট বিদ্যুৎ যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয় সারা বিশ্ব বা পৃথিবী জুড়ে তার 38% আসে এই কয়লা থেকে। এবং আমরা ভারতবর্ষের মানুষরা যে পরিমাণ বা মোট যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তার 51.6% আসে কয়লা থেকে, মানে 50%-এরও বেশি আমরা কয়লা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি। তাহলে পৃথিবীতে বিদ্যুতের প্রধান উৎস হলো এই কয়লা। তাহলে সারা বিশ্ব জুড়ে যে বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করি তার 38% বা বিদ্যুতের প্রধান উৎসই হলো কয়লা। এবং এই কয়লা থেকে শুধু যে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি তা নয়, কয়লা থেকে নানা উপজাত দ্রব্য মানে আমরা পেয়ে থাকি এবং সেই সমস্ত উপজাত দ্রব্য এবং কয়লার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প এবং বিদ্যুৎ, জ্বালানির উৎস বহুবিধ ব্যবহারের কারণেই কয়লাকে আমরা কি করি না, হীরের সাথে তুলনা করে ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি, কালো হীরে বা ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি। তাহলে কয়লার থেকে আমরা শুধু বিদ্যুৎ পাই না, তার বহুবিধ বিভিন্ন ক্ষেত্রে এত বেশি পরিমাণে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সেই ব্যবহারিক গুরুত্বের দিক থেকে আমরা কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি। যেমন খনিজ তেলকে আমরা তরল সোনা বলে থাকি, সেরকম কয়লাকে আমরা ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি। আচ্ছা, কয়লা থেকে আমরা কি কি উপজাত দ্রব্য পাই সেগুলো একটু দেখে নিই। এখানটায় দেখো, কোক ওভেনে কার্বনাইজেশন প্রক্রিয়ায় উচ্চ তাপে পাওয়া যায় আলকাতরা। হ্যাঁ, কালো রঙের যে আলকাতরা আমরা বিভিন্ন মানে লোহার গ্রিল বা বিভিন্ন জায়গায় রং করার কাজে ব্যবহার করে থাকি, সেই আলকাতরা, কোল গ্যাস এবং নিম্ন চাপে পাওয়া যায় বিভিন্ন হাইড্রোকার্বন। তাদের মধ্যে কি কি আছে? যেমন বেনজিন, টলুইন, আমরা যে ন্যাপথালিন ব্যবহার করে থাকি সেই ন্যাপথালিন, অ্যামোনিয়া প্রভৃতি। তাহলে কয়লার উপজাত দ্রব্যগুলো কি কি না, কার্বনাইজেশন প্রক্রিয়ায় আমরা উচ্চ তাপে পেয়ে থাকি আলকাতরা, কোল গ্যাস এবং অল্প চাপ বা নিম্ন চাপ প্রয়োগ করে পেয়ে থাকি বিভিন্ন হাইড্রোকার্বন, যেমন বেনজিন, টলুইন, ন্যাপথালিন এবং অ্যামোনিয়া প্রভৃতি দ্রব্য। আচ্ছা, কয়লার এবার ব্যবহারগুলো আমরা দেখি। তাহলে কয়লার বহুভূত ব্যবহারের মধ্যে প্রথমত এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো তাপবিদ্যুৎ, যেটা আমরা প্রথমেই পড়লাম। সারা পৃথিবীতে যে মোট বিদ্যুৎ শক্তি ব্যবহার করে থাকি আমরা বিশ্বের মানুষরা, তার 38% আসে এই কয়লা থেকে এবং আমরা ভারতবর্ষের মানুষদের 50%-এরও বেশি মানে 51.6% আসে কয়লা থেকে। এই উত্তোলিত কয়লার 80% ভাগই মানে আমাদের সারা ভারতবর্ষব্যাপী যত কয়লা উত্তোলিত হয় তার
তার 80% ব্যবহার হয় তাপবিদ্যুৎ উৎপাদনে। আমরা প্রতিদিন যে ইলেকট্রিক ব্যবহার করছি, লাইট, ফ্যান বা অন্যান্য বিভিন্ন নানা কাজে যে আমরা তাপবিদ্যুৎ ব্যবহার করে থাকি, তার 80% মানে তার সেই বিদ্যুৎ শক্তির প্রধান উৎসটাই হচ্ছে মানে মোট উত্তোলিত কয়লার 80% কয়লা পুড়িয়ে সেই তাপবিদ্যুৎ আমরা পেয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে। তাহলে ব্লাস্ট ফার্নেসে কি হয় না, লোহা গলানোর কাজে কয়লা থেকে প্রাপ্ত কয়লা থেকে আমরা যে কোক কয়লা পাই, সেই কোক কয়লা ব্যবহার করা হয় এই ব্লাস্ট ফার্নেসে লোহা গলানোর কাজে। কোক কয়লাটা কি জেনে নিই। কোক ওভেনে অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে অক্সিজেনকে বাদ দিয়ে অক্সিজেনের অনুপস্থিতিতে 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কয়লাকে তরলে পরিণত করে তা থেকে ময়লা ও বজ্র পদার্থ বার করে ফেলা হয়। তাহলে কোক ওভেনে অক্সিজেনের অনুপস্থিতিতে এবং উচ্চ তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা কত না 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কয়লাকে তরলে পরিণত করে তার থেকে সমস্ত ময়লা বজ্র পদার্থ বের করে দেওয়া হয়। পরে ওই তরলকে কঠিন টুকরোয় পরিণত করা হয় এবং এটিই হলো কোক কয়লা। তাহলে কোক কয়লার ব্যবহার কি না আমরা পড়লাম এখানে, লৌহ ইস্পাত শিল্পে লোহা গলানোর কাজে এই এই কোক কয়লা ব্যবহৃত হয়। তাহলে প্রথমে মানে 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কয়লাকে গলিয়ে তরলে পরিণত করা হয়। সেই তরল থেকে সমস্ত বজ্র পদার্থ নোংরা বাইরে বের করে দেওয়া হয়। এরপর ওই বিশুদ্ধ তরল কয়লাকে আবার কঠিনও পরিণত করা হয় এবং সেটি হলো কোক কয়লা। তাই লৌহ ইস্পাত শিল্পে তাহলে লোহা গলানোর কাজে এই কোক কয়লা আমরা ব্যবহার করে থাকি। 1 টন লৌহ ইস্পাত তৈরিতে 1.5 থেকে 2 টন কোক কয়লা লাগে। তাহলে কতটা পরিমাণ কোক কয়লা আমরা ব্যবহার করে থাকি লৌহ ইস্পাত শিল্পে। 1 টন যদি আমাদের লৌহ ইস্পাত তৈরি করতে যাই, সেখানে 1.5 থেকে 2 টন কোক কয়লা ব্যবহার করা হয়। আচ্ছা, কি কি শিল্পে আমরা ব্যবহার করে থাকি? সিমেন্ট শিল্পে, কাগজ শিল্পে, অ্যালুমিনিয়াম শিল্প প্রভৃতি শিল্পে কি করা হয় না জ্বালানি রূপে কয়লা ব্যবহৃত হয় এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই সিমেন্ট শিল্পে ও ইট তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে ছাইটা উৎপন্ন হয়, সেই ছাই থেকে কি হয় না সিমেন্ট শিল্প এবং ওই ছাইকে বর্তমানে মানে ওই ছাই দিয়ে ইটের বিকল্প দ্রব্য হিসেবে একটা ইটের মতোই শক্ত বাড়ি তৈরির মানে ইট দিয়ে যেমন আমরা বাড়ির দেওয়াল গাঁথি না, সেরকম ওই ছাই দিয়ে বর্তমানে ইটের সাইজে মানে ওই রকম ছাইগুলোকে সিমেন্ট দিয়ে ইটের মতো করে তৈরি করে বাড়ি তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রেও আমরা কয়লার ব্যবহার করে থাকি। ভূগর্ভের কয়লা থেকে গ্যাস আহরণ। ভূগর্ভে সঞ্চিত কয়লাকে ভূগর্ভে যে পরিমাণ কয়লা সঞ্চিত আছে তাকে কি হয় গ্যাসে পরিণত করে সেই গ্যাস বিদ্যুৎ, সার, হাইড্রোজেন উৎপাদনেও ব্যবহার করা হয়। এই যে দেখো ইউসিজি কি না আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন। ভূগর্ভের যেখানে কয়লা তোলা সম্ভব নয়, সেখানে কি হয় মানে যে কয়লা খনি থেকে তো আমরা কয়লা তুলি, তাহলে যেখানে ওই ভূগর্ভের তলা থেকে কয়লাটা আমরা আহরণ করতে পারছি না, সেখানে পাশাপাশি দুটি গহ্বর বা গর্ত খুঁড়ে দিয়ে একটি গর্ত দিয়ে অক্সিড্যান্ট ঢুকিয়ে, মানে জল, বায়ু এবং অক্সিজেনের মিশ্রণ, সেটাকে আমরা অক্সিড্যান্ট বলছি। এই অক্সিড্যান্ট ঢুকিয়ে কয়লাকে সিন গ্যাসে পরিণত করা হয় এবং তা পাশের গর্ত দিয়ে বের করা হয়। তাহলে দুটো পাশাপাশি গর্ত খোঁড়া হচ্ছে, তারপর সেই একটি গর্ত দিয়ে কি হয় অক্সিড্যান্ট, যেটা কি না জল, বায়ু এবং অক্সিজেনের মিশ্রণ, সেই অক্সিড্যান্টকে পাঠিয়ে দিয়ে সেখানে কয়লাটাকে কি করে তারা শিন গ্যাসে পরিণত করে এবং সেই গ্যাসটা তার পার্শ্ববর্তী বা পাশের গর্ত দিয়ে বাইরে বের করে আনা হয়। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন পদ্ধতি। তাহলে এইভাবে কি হয় না যে সমস্ত কয়লা খনিতে আমরা প্রবেশ করতে পারছি না, সেখানে এই পদ্ধতিতে ভূগর্ভ থেকে কয়লাকে গ্যাসে পরিণত করে বাইরে বের করে আনা হয়। আচ্ছা, 5 নম্বর হচ্ছে তরল জ্বালানি। উচ্চ তাপ মানে অধিক টেম্পারেচার ও চাপে কয়লাকে গলিয়ে তরলে পরিণত করে অন্তর্ধূম পাতন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় কি না গ্যাসোলিন ও ডিজেল, যেটা কি কাজে ব্যবহার করা হয় না পরিবহন
নিয়ে ব্যবহার করা হয়। আমরা যে বাসে যাতায়াত করছি, বাস, লরি, ট্রাক, বিভিন্ন পরিবহন ক্ষেত্রে এটি তরল জ্বালানি হিসেবে মানে ডিজেল এবং গ্যাসোলিন তৈরি করা হয় এবং সেটা পরিবহন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ৬ নম্বর হচ্ছে উপজাত দ্রব্যের ব্যবহার। তাহলে কি কি উপজাত দ্রব্য আমরা পেয়েছিলাম? আলকাতরা, কোল গ্যাস, ন্যাপথালিন, টলুইন, বেনজিন, এগুলো আমরা পেয়েছিলাম কয়লার উপজাত দ্রব্য। তাহলে সেই উপজাত দ্রব্যগুলোকে বিভিন্ন রাসায়নিক সার শিল্পে, কৃত্রিম রবার উৎপাদনে, কঠিন ফাইবার তৈরিতে, হ্যাঁ, টেনিস র্যাকেট, গাড়ির যন্ত্রাংশ প্রভৃতি তৈরিতে আমরা এই উপজাত দ্রব্যগুলো ব্যবহার করে থাকি। তাহলে কয়লার ব্যবহার কি কি না, তাপবিদ্যুৎ উৎপাদনে, লৌহ ইস্পাত শিল্পে, মানে শিল্পক্ষেত্রে, ভূগর্ভের যে কয়লাটা আমরা উত্তোলন করতে পারছি না সেই কয়লাকে গ্যাসে পরিণত করে বাইরে বের করে এনে আমরা ব্যবহার করে থাকি। তরল জ্বালানি রূপে পরিবহন ক্ষেত্রে বিভিন্ন গাড়ি চালাতে যে ডিজেল প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই পরিবহন ক্ষেত্রে তরল জ্বালানি রূপে ব্যবহার করে থাকি। কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যগুলোকেও আমরা বিভিন্ন শিল্পে রাসায়নিক সার, কৃত্রিম রাবার উৎপাদন, ফাইবার তৈরি, টেনিস র্যাকেট, যে আমরা র্যাকেট নিয়ে যে খেলি সেগুলো তৈরিতেও আমরা কয়লার উপজাত দ্রব্য ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার কয়লাতে কার্বনের পরিমাণ অনুসারে কয়লার শ্রেণীবিভাগ করা হয়েছে। যেমন আমরা লৌহ আকরিকে পড়েছিলাম না, যে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, এরকম 4টি ভাগ করা হয়েছিল। আকরিকের পরিমাণ অনুসারে বা আকরিকের উপস্থিতি অনুসারে লৌহ আকরিককে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তাদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক কোনটি ছিল? একটু মনে করো, কোনটি ছিল? হচ্ছে ম্যাগনেটাইট। এবং সব থেকে নিম্নমানের ছিল সিডেরাইট। এখানেও সেরকম কয়লায় কার্বনের উপস্থিতির উপর নির্ভর করে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অ্যান্থ্রেসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। এদের মধ্যে সব থেকে মানে উন্নত মানের বা উচ্চ মানের কয়লা হলো অ্যান্থ্রেসাইট, এবং এটি সব থেকে উচ্চমানের হলেও এতে মানে খুব কম পরিমাণে আমরা মানে এই ধরনের কয়লা, উন্নত মানের কয়লা উত্তোলন করে থাকি, যেটা কত, মাত্র 5%। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বিটুমিনাস। এটি সব থেকে বেশি পাওয়া যায় এবং শিল্পক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় শুদ্ধ। একে কোক কয়লা প্রস্তুতিতে বিটুমিনাস ব্যবহার করা হয়। এটা শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবো, কোক কয়লা প্রস্তুতিতে বিটুমিনাস কয়লা ব্যবহার করা হয়। লিগনাইট কয়লাকে বাদামি কয়লা হিসেবে পরিচিত। আর পিট হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা, হ্যাঁ, ছিবড়ে জাতীয়। তাহলে সব থেকে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রেসাইট, সব থেকে নিম্নমানের হলো পিট। কিন্তু অ্যান্থ্রেসাইট উন্নত মানের হলেও এটি মাত্র আমরা 5% পেয়ে থাকি। তাই শিল্পক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় বিটুমিনাস কয়লা, এবং এই বিটুমিনাস কয়লা কোক কয়লা প্রস্তুতিতে কাজে লাগে। আর লিগনাইট কয়লার অপর নাম হচ্ছে বাদামি কয়লা, আর পিট হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা। আচ্ছা, এরপর কয়লার বন্টন। এগুলো তোমরা লং কোশ্চেনের জন্য তৈরি করতেও পারো বা বিকল্প প্রশ্ন তৈরি করতে পারো। তবে এখান থেকে পুরোটাই আমরা পড়ে রাখবো, কারণ এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে সেগুলো যেন আমরা করতে পারি। তাহলে প্রথমে দেখো, কার্বনিফেরাস যুগে বা আজ থেকে 30 কোটি বছর আগে যে কয়লা সৃষ্টি হয়েছিল সেই কয়লাকে মানে সেই বিভিন্ন যুগ বা উপযুগ অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমরা কিছু কয়লা গন্ডোয়ানা যুগের সময় পেয়েছিলাম, আর কিছু কয়লা টারশিয়ারি যুগে পেয়েছিলাম। এদের মধ্যে গন্ডোয়ানা যুগের কয়লা হচ্ছে ভারতে সব থেকে বেশি আছে, 95%। আর টারশিয়ারি যুগের কয়লা মাত্র 5% উত্তোলিত হয়, যেটা মানে সব থেকে কম সময়ে বা মানে কম দিন কিছু সব থেকে মানে খুব মানে কি বলবো কি, এটা প্রাচীন যুগের কয়লা। এটা মোটামুটি তার থেকে আমরা অনেক পরে এই টারশিয়ারি যুগের কয়লাটা পেয়েছি। তাহলে গন্ডোয়ানা যুগের কয়লা ভারতবর্ষে আমরা 95% পেয়ে থাকি, আর টারশিয়ারি যুগের কয়লা মাত্র 5% আমাদের ভারতবর্ষে উত্তোলিত হয়। এবার ভারতের রাজ্যভিত্তিক কয়লার বন্টন। তাহলে প্রথম হচ্ছে গিয়ে দেখো, রাজ্যে কয়লার বন্টন ছত্তিশগড় হচ্ছে সবার প্রথম স্থান অধিকার করেছে। এবার ছত্তিশগড়ের মধ্যে কোথায় না, কোরবা জেলার কোরবা, রামপুর, এইগুলো, সারগুজা জেলার তাতাপানি, হ্যাঁ, ঝিলিমিলি, আর রায়গড় জেলার মান্থ রায়গড়, এবং কোরিয়া জেলার হচ্ছে সোনাহাট বিখ্যাত কয়লা ক্ষেত্র। এদের মধ্যে হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং মনে রাখবো যেটা, সেটা হলো
কোরবা ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। তাহলে কোরবা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। ম্যাপ পয়েন্টিংও দিতে পারে যে হচ্ছে ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি অঞ্চলটি ম্যাপ পয়েন্টিংয়ে দেখাও। তাহলে তখন আমরা কি করব? কোরবা দেখাবো। কোরবা একটা জেলা ছত্তিশগড়ের, সেই কোরবা হচ্ছে ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। আচ্ছা, দ্বিতীয় নম্বর স্থানে আছে উড়িষ্যা। উড়িষ্যা আমরা কি তালচের, হ্যাঁ, লাজগুড়িয়া, গামেরা প্রধান কয়লা খনি অঞ্চল। এছাড়া উড়িষ্যার সব থেকে বৃহত্তম হলো তালচের। তালচের হচ্ছে উড়িষ্যারও বৃহত্তম এবং ভারতেরও একটি উল্লেখযোগ্য বা বৃহত্তম কয়লা খনি হচ্ছে তালচের। তালচেরও ম্যাপ পয়েন্টিং এর জন্য প্র্যাকটিস করব। 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সিংগ্রাউলি। সিংগ্রাউলি হচ্ছে মধ্যপ্রদেশের বৃহত্তম কয়লা খনি। তাহলে কি মনে রাখবো এখানে? সিংগ্রাউলি হলো মধ্যপ্রদেশের বৃহত্তম কয়লা খনি। এইটা। আর ঝাড়খণ্ডের হচ্ছে কি না ঝরিয়া, বোকারো, রাজমহল, এইগুলো। এদের মধ্যে ঝরিয়া হচ্ছে শুধু ঝাড়খণ্ড নয়, ঝাড়খণ্ড তথা সমগ্র ভারতের বৃহত্তম কয়লা খনি। মানে ঝরিয়া ঝাড়খণ্ড তথা সমগ্র ভারতের বৃহত্তম কয়লা খনি। এগুলো সবই ম্যাপ পয়েন্টিং এর জন্য মনে রাখবো। তেলেঙ্গানা, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি হয়েছে, তেলেঙ্গানা আমাদের নবীনতম রাজ্য এখনো পর্যন্ত। সেই তেলেঙ্গানার সিঙ্গারেনি, তাহলে মধ্যপ্রদেশের এখানে দেখো সিংগ্রাউলি আর তেলেঙ্গানার সিঙ্গারেনি, গুলিয়ে ফেলবো না। তেলেঙ্গানার সিঙ্গারেনি হচ্ছে একটি বিখ্যাত কয়লা ক্ষেত্র। এছাড়া পশ্চিমবঙ্গের আছে রানীগঞ্জ, বীরভূম, আসানসোল, হ্যাঁ, এগুলো থেকেও কয়লা উত্তোলিত হয়। তাহলে এখানে এইগুলো যেমন শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবো, সেরকম ম্যাপ পয়েন্টিং এর জন্যও মনে রাখবো। তাহলে ঝরিয়া ঝাড়খণ্ড তথা ভারতের বৃহত্তম কয়লা খনি, সিংগ্রাউলি মধ্যপ্রদেশের বৃহত্তম কয়লা খনি এবং তালচের ওড়িশার বৃহত্তম এবং ভারতেরই একটি উল্লেখযোগ্য কয়লা খনি, বা ভারতে যতগুলো বড় বড় কয়লা খনি আছে তার মধ্যে এটিও একটি বৃহত্তম কয়লা খনি। আর কোরবা হচ্ছে ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি। এগুলো শর্ট কোশ্চেন প্লাস ম্যাপ পয়েন্টিং এর জন্য মনে রাখবো। আচ্ছা, আরেকটি এবার দেখো, এগুলো টারশিয়ারি যুগে, যেটা মানে নবীনতম, নবীন যে কয়লাটা। হুম। আর গন্ডোয়ানা যুগের কয়লার ক্ষেত্রটাকে আমরা প্রাচীন বলেছি। প্রায় 30 কোটি বছর আগে যে কয়লা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আমরা গন্ডোয়ানা যুগের কয়লাটা পেয়ে থাকি। তাহলে তামিলনাড়ুর এই নিয়া ভ্যালি, বা কোনো কোনো বইয়ে দেখো এটা নেভেলিও আছে, নেভেলিও আছে। তাহলে এই নেভেলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার। নেভেলি ম্যাপ পয়েন্টিং এর জন্য প্লাস শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। নেভেলি ভারতের বৃহত্তম কি না লিগনাইট ভান্ডার, যে যে লিগনাইট কয়লা শিল্পক্ষেত্রে বা কয়লা ব্যবহার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি লিগনাইট কয়লা। আচ্ছা, এখানে সিআইএল, সিআইএল হচ্ছে কি না এটি ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা। সিআইএল ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা। এটি স্থাপিত হয়েছে 1975 সালে এবং এর সদর দপ্তর হলো কলকাতা। কয়লা। আর কয়লা উত্তোলনে হচ্ছে ভারত পৃথিবীতে বর্তমানে দ্বিতীয় স্থান অধিকার করে আছে, চীন প্রথম। কিছু আভ্যন্তরীণ সমস্যা এবং প্রচুর চাহিদার বৃদ্ধির কারণে, মানে আভ্যন্তরীণ, মানে ভারতবর্ষেরই আভ্যন্তরীণ চাহিদাটা বৃদ্ধির কারণে বিদেশ থেকে প্রচুর পরিমাণে কয়লা আমদানি করতে হয়। যার মধ্যে 2020 থেকে 21 সালে ডাটা অনুযায়ী বলা হয়েছে যে 21.8 কোটি টন কয়লা আমদানি করে থাকি, যার মধ্যে 23.5% হলো কোক কয়লা। হ্যাঁ, আমরা যে কয়লা মানে বিদেশ থেকে আমদানি করে থাকি বা এনে থাকি, তার 23.5% হলো কোক কয়লা। আচ্ছা, কয়লাটা তাহলে তোমরা ভালো করে পড়ো। আমি পরের ক্লাসে আবার খনিজ তেল নিয়ে আলোচনা করে দেবো।